বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি ভৌতিক ঘটনা অবলম্বনে রচিত রাতের মায়াবী। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাতের মায়াবী। ভূত বলে যে কিছু হয় সেটা যে আমি বিশ্বাস করতাম না তা ঠিক নয়, তবে সেসব কখনো মাথায় আনিনি। খুব আগ্রহ ভরে সবসময় ভূতের গল্প শোনা, ভূতের সিনেমা দেখা সেসব আমার ছিল। তবে সেই দিনের একটা ঘটনা আমার সেই ভূতের বিশ্বাস বা ভয়কে অনেক প্রবল করে দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা 18 বছর পার করলেই তাকে কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তবে আমার বয়স এখনো 18 হয়নি, কিন্তু মা বাবাকে একটু সংসারে সাহায্য করার জন্য একটা বুটিকে কাজে ঢুকেছি। মাসে খুবই কম টাকা উপার্জন করি, কিন্তু তাতে আমার নিজের খরচাটুকু চলে যায়। বুটিকটা আমার বাড়ি থেকে পায়ে হেঁটে 15 মিনিট, আর রিক্সা কিংবা অটোতে 5 মিনিটের পথ। তবে আমি পায়ে হেঁটেই যাওয়া আসা করতাম। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সেই বুটিক খোলা থাকে, কিন্তু আমার কাজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যাকে সেসব কথায় আসি আসল ঘটনায়। প্রতিদিনের মতো সেই দিনও সব কাজ সেরে 6টার মধ্যে বুটিক থেকে বেরিয়ে পড়বো বলে তৈরি হচ্ছে। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বুটিকের দিদি আমাকে বাইরে বেরোতে মানা করে। তিনি বলেন, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এখন বেরিও না, একটু অপেক্ষা করে যাও, কমলে না হয় বেরিও। আমিও আর বেরোলাম না। বুটিকের ভেতরে বসে দিদির সাথে কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা 8টা ছুঁয়েছে সেদিকে খেয়াল করিনি। ইতিমধ্যে ফোনটা বেজে ওঠে। সর্বনাশ, এটা বেজে গেছে। মায়ের ফোন। মায়ের ফোন আসা মাত্রই বুটিকের দিদিকে বলে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি যাবার বুটিক থেকে 2টি রাস্তা। একটা বড় রাস্তা, যেখানে লোকজনের আনাগোনা আর লোকজনের বসতি আছে, কিন্তু সেখান দিয়ে বাড়ি যেতে সময় বেশি লাগে। আরেকটা রাস্তা আছে যেখানে লোক বসতি নেই, তবে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেখানে বাজার বসে বলে লোকজনের দেখা মেলে। আর এই রাস্তা দিয়ে বাড়ি যেতে সময়ও কম লাগে। প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করি। যেহেতু প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যেই বাড়ি ফিরতাম, তাই লোকজনের দেখাও মিলতো, আর সেই জন্য কোনো রকমের ভয়ও লাগতো না। আমরা সকলেই শীতের বার বলে 2টো দিনকে বরাদ্দ করেছি, মঙ্গলবার ও শনিবার, আর সেই দিনটা ছিল শুক্রবার। তাই ভয় না করে অনেক ভেবেচিন্তে সেই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। রাস্তাটা সেদিন পুরো ফাঁকা। রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের পচা নষ্ট হয়ে যাবার শাকসবজি শুধু পড়ে আছে। রাস্তাটা সরু আর দুদিকে গাছপালা ভর্তি। কোথাও কোথাও আবার বাঁশঝাড়ের জঙ্গল হয়ে রয়েছে। রাস্তাটাতে লাইট আছে, তবে রাস্তাটা অতটা আলোকিত নয়, একটু অন্ধকার মতো। তাই মোবাইলের টর্চ জ্বালিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বেশ কিছুটা হেঁটে যাবার পরই কানে এলো আর ফিসফিসিয়ে কথা বলার শব্দ। আমি থেমে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কিছু নেই। তো আমার শুনতে ভুল হয়েছে ভেবে আবার শুনতে শুরু করলাম। বেশ কিছুটা এগিয়ে যাবার পর কানে এলো সেই ফিসফিসানির শব্দ, তবে এবার শব্দটা বেশ তীব্র ছিল।
আবার টর্চ ঘুরিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু যেই না টর্চটা ঘুরিয়ে আমার সামনের দিকে ধরলাম, অবাক কাণ্ড, সেখানে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা এলোমেলো এক মাথা পাকা চুল নিয়ে বসে আছে, আর তার সামনে কিছু পুটলা পুটলি রাখা। আমি ভাবলাম হয়তো বাজারে বিক্রি বাট্টা করে বাড়ি যাবার জন্য বসে আছে। আমি টর্চটা তার দিকে দেখিয়ে বললাম, ঠাকুমা, তুমি ওখানে কি করছো? নিজের খেয়ালে বক বক করছে। আমি আর ওনাকে বিরক্ত না করে টর্চটা রাস্তার দিকে ঘুরিয়ে হাঁটতে শুরু করব। এর মধ্যেই পিছন থেকে আওয়াজ এলো, বললি, আমে এত রাতে তুমি এই রাস্তায় কি করছো? আমি একটু ঘাবড়ে গিয়ে উত্তর দিলাম, না মানে ঠাকুমা, আমার বাড়ি ফিরতে আজকে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। কিন্তু আপনি ওখানে কি করছেন? এই বৃদ্ধ মহিলা আমার দিকে হেসে উত্তর দিলেন, আরে আমি তো এখানেই থাকি বাবু, আজকে 5 বছর ধরে এখানে আছি। আমি ভাবলাম হয়তো এই জঙ্গলের ভেতরে ওনার ঘর আছে বোধহয়। প্রতিদিন আলো থাকতে থাকতেই তো বাড়ি ফিরে যাই, আর তখন বাজারে লোকজনের ভিড়ের মধ্যে সেরকম খেয়াল করিনি হয়তো। আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তুমি এখানেই থাকো, আমি বাড়ি চললাম, অনেক রাত হয়ে গেছে, মা চিন্তা করছে। বলেই আমি আবারাতেই পিছন থেকে ডেকে বলল, আমে আমার সাথে আমায় নিয়ে যাবে, আমার হাঁটতে খুব কষ্ট হয়। আমি বললাম, ঠিক আছে ঠাকুমা, আপনি আসুন, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? ওই পুকুরের পাড়ে। আচ্ছা ঠিক আছে, আসুন। কিন্তু মহিলা তখন একটু ভঙ্গি করে বললেন, আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। তবে একটা শর্ত আছে, তুই কিন্তু সামনে হাঁটবি আর আমি তোর পিছনে পিছনে যাব, আর তুই পিছন ফিরে তাকাবি না, শুধু সামনে সামনে হেঁটে চলবি। কথাটা শুনে একটু অবাক হলাম, বয়স্ক মহিলা একা হাঁটবে? আমি উল্টো পাল্টা ভাবছি, উনি হয়তো আমাকে দেখেই তো পথ স্মরণ করবে। কি হলো,
হাতটা ধরবে না? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ আসো আসো। চল। ওনার হাতটা ধরার পর যেন শরীরটা কেমন শিহরণ দিল। উনি বললেন, কি হলো, ভয় পেলি নাকি? আর তো বয়স্কা আমার পিছনে চলছে আর আমি সামনে সামনে হেঁটে চলছি। তো কেন জানি না আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। ওটা যাবার পর আশ্চর্য ঘটনা, আমরা দুজনেই হাঁটছি, অথচ রাস্তায় শুধু আমার ছায়াই দেখতে পাচ্ছি, এই বৃদ্ধার কোনো ছায়াই দেখতে পাচ্ছি না। যেই না আমি ঠাকুমা পিছনে ফিরে তাকালাম, আমার শরীরে যেন শিহরণ দিয়ে উঠল। আমার পেছনে কোনো বৃদ্ধ নয়, একজন সুন্দরী মহিলা। তার সারা ঠোঁটে মুখে রক্ত, আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। কতদিনের পিপাসা মিটল, কতদিনের পিপাসা ছিল আমার, আজ আমার সব পিপাসা মিটে গেল। আমি যেই না তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? প্রচন্ড অট্টহাসি করতে লাগলো। আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে ছুটতে শুরু করলাম। দুর্বল শরীর নিয়ে বাড়ি ফিরলাম ছুটতে ছুটতে। বাড়ি ফিরেই মা দরজা খুলতেই আমি দরজার সামনে জ্ঞান হারালাম। সেই জ্ঞান ফিরল হাসপাতালে 2 দিন পর। তখন দেখলাম আমাকে হাসপাতালে সেলাইন চালানো হচ্ছে। পরে অবশ্য মায়ের মুখে শুনেছি আমার শরীরে রক্ত কম হয়ে যাবার কারণেই নাকি আমি জ্ঞান হারাই, আর সেই কারণেই কয়েক বোতল রক্তও দিতে হয়েছিল আমাকে। এরপর থেকে বুটিকে যাবার জন্য বড় রাস্তাটাকেই বেছে নিলাম, তাতে যতই দেরি হোক আর যতই বেশি সময় লাগুক। আপনারা শুনছিলেন ভৌতিক গল্প রাতের মায়াবী। এই গল্পের সমস্ত চরিত্র পাঠ করেছি আমি প্রিয়ঙ্কি। ধন্যবাদ।